যদি আমাদের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার সবাইকে, অ্যাক্রোপলিস চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমার সঙ্গেই রয়েছেন স্নেহাংশু দাশগুপ্ত, আমাদের সবার প্রিয় সুমনদা। আজকের পর্বটি একটি বিশেষ পর্ব, রামনবমী। এটা নিয়ে মিডিয়া তথা পশ্চিমবঙ্গ প্রশাসন বলুন, রাজনৈতিক মহল বলুন, বেশ সরগরম। আমরা প্রশাসন, রাজনৈতিক মহল এদেরকে একটু দূরে সরিয়ে রাখি, কচকচানি আর ভালো লাগছে না। আজকে কথা হোক রামকে নিয়ে। অনেকে এই কথা বলেন যে রাম নাকি বাঙালি নন, বাঙালির নন। কথাটি তারা কোন যুক্তিতে বলেন সেটা তারা জানেন, কিন্তু তাদের একটা খুব বড় যুক্তি থাকে যে রাম তো উত্তর ভারতের। অথচ আমি যতবার দক্ষিণের রাজ্যগুলোতে গেছি আমি দেখেছি রাম ওখানে বিশেষভাবে আদরণীয় এবং পূজিত হন। আমাদের বাংলায় রামের স্থান কতটুকু এটা নিয়ে আলোচনা সমালোচনার জায়গা রয়ে গেছে। আমি নিজে থাকি কল্যাণীতে। আমার বাড়ির একটি খুব কাছের শহর হচ্ছে হালিশহর। ছোটবেলা থেকে এই হালিশহরে রামসীতা লেন বলে একটি লেন রয়েছে। আমার জেলা নদিয়া জেলা, সেখানের একজন বিখ্যাত মহাকাব্যের লেখক শ্রী কৃত্তিবাস ওঝা আমাদের বাড়ির কাছেই ফুলিয়া নামক একটা জায়গাতে তিনি রামায়ণ লিখেছিলেন, যা বাংলা সাহিত্যে এক অমূল্য সম্পদ। আমাদের অবিভক্ত বাংলায় 300, 350, 400 বছরের পুরনো রাম মন্দির রয়েছে। কোনোটি দিনাজপুরে বর্তমান বাংলাদেশের, কোনোটি মাদারীপুর বর্তমান বাংলাদেশের, কোনোটি এখানে আমাদের কলকাতার বুকে অবস্থিত। তাহলে রাম কি করে আমাদের নন? আমি দাদাকে একটা প্রশ্ন করব। আচ্ছা দাদা, আমাদের যে রাম, আমরা ছোটবেলাতে আমি দেখতাম আমাদের পাড়াতে কথক ঠাকুররা আসতেন, তারা রাম কথা শোনাতেন। রাম রাবণের যুদ্ধ, তার ফলাফল, রাম সীতার কাহিনী। তাহলে সেই কাহিনী আজকে বঙ্গ সমাজে ব্রাত্য হলো কি করে? তার পেছনের মূল কারণটি কি? আর আমরা এইটাকেও কি করে ভুলে যাই যে আমাদের মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন, তার ইন্সপিরেশনটা কোথায় ছিল? অবশ্যই সেটি রামায়ণ। তাহলে সেই রামায়ণের নায়ক রাম বাঙালির নয়, এটা কেন বলা হচ্ছে? প্রথমেই আমি বলি, বাঙালি নয় তো এটা বর্তমানে হচ্ছে কিছু রাজনৈতিক দলের, তাদের ব্যক্তিগত তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে রামের সঙ্গে বাংলা বা বাঙালি কোনো সম্পর্ক নেই। আমার প্রশ্নটা আরও গভীরে। আপনি বললেন বাঙালির নয়, আমি বলবো যে সব ভারতীয়রও হয়েছে কি, মানে হলেও সেটা কতদিন? মানে আমার যেটুকু ধারণা, 1987 সালে টিভিতে একটি ধারাবাহিক আসে, রামানন্দ সাগর বলে এক ভদ্রলোক, যিনি একজন ডিরেক্টর, তিনি আমরা দেখলাম ধারাবাহিকভাবে রামায়ণ বলে একটি ধারাবাহিক চালালেন। তারপর থেকে জনপ্রিয়তা প্রচণ্ড শুরু হলো, ঘরে ঘরে তখন রামায়ণ পাঠ শুরু হলো, রাম নিয়ে উত্তেজনা, রাম নিয়ে একটা মানুষের ভিতর ভাবাবেগ চালু হলো, এবং তারপরে তো রাম মন্দির আন্দোলন, তার মাঝে আমরা আবার গণেশের দূত দেখলাম, অনেক ব্যাপার। তো যাই হোক, একটা তারপরে স্প্রেড করলো। তারপরে মেনলি দেখলাম ভারতবর্ষের উত্তর বলয়, উত্তর পশ্চিম এইসব দিকগুলোতে কিছু রাজনৈতিক পালাবদল হলো। তা বাংলায় যে তার হাওয়া আসেনি, সকল আসেনি তা নয়, এসছে, কিন্তু
প্রশ্নটা কি হচ্ছে, মানে ওই যে বারবার আবার সে একই প্রসঙ্গ যে সাভারকার যেটা বলতেন যে এর আগে মুঘল শাসন বা তার আগে ইসলামিক রুলে আমাদের দেশে প্রচুর মন্দির, ধর্মীয় স্থান, মঠ মন্দির, ধর্মীয় স্থান এবং শিক্ষাকেন্দ্র ধ্বংস হয়েছে। তার মধ্যে নালন্দা 1 নম্বর, তক্ষশিলা, বিক্রমশিলা, এরকম প্রচুর 10খানা ইউনিভার্সিটি ছিল, সেগুলো সব ভাঙা হয়েছে। যাই হোক, কিন্তু সবচেয়ে এটা বড় ক্ষতি হয়েছে আমাদের ইতিহাসের বিকৃতিকরণ এবং সেটাকে গোপন করা এবং সেটাকে ইমপ্ল্যান্ট করে একটা ইউরোপিয়ান কনসেপ্ট ইমপ্ল্যান্ট করে আমাদের বিপথে চালিত করা। তাদের সেই ন্যারেটিভ এবং তাদের সেই মাইন্ডসেট থেকে বলে দেওয়া হয়েছে রাম একটা মহাকাব্যের চরিত্র মাত্র, বাস্তবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষে রাম কোনোদিনই আসেনি, রাম বলে কেউ আসেনি। তার কোনো না রাজনৈতিক কোনো প্রেক্ষাপট ছিল, না তার কোনো ঐতিহাসিক ভিত্তি আছে, না তার কোনো সামাজিক ভিত্তি আছে। হ্যাঁ, অবশ্যই মহাকাব্য হিসাবে তার একটা মূল্য আছে, এইটুকু তারা স্বীকার করেছিল যে মহাকাব্য, যা যদিও ওটা ইউজলেস, বোগাস, একটা অলিক কাহিনী যার সঙ্গে বাস্তব মানব সমাজের যে বিবর্তনের সংগ্রাম তার সঙ্গে কোনো মিল নেই। এইসব আমাদের তো 200 বছর ধরে বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে। এবার আনফর্চুনেটলি কি হয়েছে, এটা ভাবতে হবে বর্তমানে কোন রাজনৈতিক দল বা সরকার কি বলছে সেটা বড় কথা না। বড় কথা হলো যে ব্রিটিশরা যে ভারতবর্ষ শাসন করেছিল তার প্রায় মানে লাস্ট 200 বছর যদি করে থাকে, লাস্ট ওই 30-40 বছর বাদ দিলে মানে বাকি 170 বছরের উপর শুধু কলকাতা রাজধানী ছিল। হ্যাঁ, কলকাতা রাজধানী ছিল এবং কলকাতা ছিল ব্রিটিশের আসল ঘাঁটি। এখান থেকে সব ন্যারেটিভ তৈরি হতো, মানে ভালোটাও হতো, খারাপটাও হতো। মানে যেহেতু ব্রিটিশের তখন সবচেয়ে ক্লোজ ছিল বাঙালিরা, এই বাঙালি বা বঙ্গভূমির লোকরা, তারা সব রকম ফেসিলিটিও পেত। আবার এখান থেকেই প্রথম বিপ্লব শুরু হয়, আমরা দেখি অগ্নিযুগের সূচনা, এবং বড় বড় মহাপুরুষরা জাতীয়তাবাদী চেতনা নিয়ে তাদের যাত্রা শুরু করেন। সেই ন্যারেটিভটা আবার বাংলা থেকে সারা ভারতে ছড়াতো। কিন্তু ঘটনা হচ্ছে এসবের মূলে যেটা হারিয়ে গেছে সেটা হচ্ছে যে যেটা আপনি বললেন যে আমাদের যে প্রাচীন ভারতের আসল ঐতিহ্য, সনাতনী ঐতিহ্য, সেই সনাতনী ঐতিহ্যর কিছু বাংলায় যে হয়নি তা না, হয়েছে। স্বামী প্রণবানন্দ হিন্দু মিলন মন্দির থেকে শুরু করে হিন্দু মহাসভা প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মঠ, এগুলো হয়েছে। কিন্তু সেটার যতটা না রাজনৈতিক ক্ষেত্রে তার প্রভাব পড়েছে, কিন্তু আধ্যাত্মিক বা ধর্মীয় ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে বা সাংস্কৃতিক ক্ষেত্রে সেটা কন্টিনিউশনটা ঠিকঠাক হয়নি। কারণ মাঝখানে আবার ভারত স্বাধীন হওয়ার পর এমন কিছু চিন্তাধারার লোক বাংলায় এসে তারা শাসন শুরু করলো, প্রায় 30-35 বছর তারা শাসন করেছে, যাদের চিন্তাধারা, যাদের মাইন্ডসেটের সঙ্গে ভারতবর্ষ তথা বাংলার কোনো সংস্কৃতি, কোনো সামাজিকতার কোনো মিল নেই। তারা সম্পূর্ণ একটা বৈদেশিক চিন্তাধারার একটা দর্শন এনে তারা ইমপ্ল্যান্ট করেছে। এটা হচ্ছে সেকেন্ড কারণ। তো এই কারণগুলো মিলিয়ে তারপরে বর্তমানে হয়তো কোনো কোনো রাজনৈতিক দল ভাবছে যে ভারতবর্ষে প্রাচীনত্ব এবং তার প্রাচীন সংস্কৃতিকে সামনে তুলে আনলে তারা যে রাজনৈতিক ক্ষেত্রে যে ভোটারদের তারা টার্গেট করেছে তাদের সেই ভোট ব্যাংকে ক্ষতি হতে পারে। এই কারণে আমার মনে হচ্ছে তারা এটা নিয়ে তারা আপত্তি জানাচ্ছে বা বাধা দিচ্ছে। আমার মনে হয় ব্যক্তিগত ক্ষেত্রে কোনো আক্রোশের কারণ আছে বলে আমার মনে হয় না। পুরো ব্যাপারটাই হচ্ছে রাজনীতি এবং ভোট ব্যাংক, আমি যেটুকু বুঝি মোদ্দা কথা। আর এই ক্ষেত্রে আমি মনে করি যে আজকে শ্রীরাম বাঙালির কতটা বা উত্তরপ্রদেশের কতটা, হ্যাঁ সবারই সমান। রাম যদি থেকে থাকে তাহলে রাম শুধু উত্তরপ্রদেশ বাঙালি না, আফগানিস্তানেও রাম, পাকিস্তানেও রাম, ভারতেরও রাম, শ্রীলঙ্কার রাম এবং সারা, কারণ ভারত তখন অ্যাকচুয়ালি রাজ চক্রবর্তী, আমাদের শ্রীরামচন্দ্র তো রাজ চক্রবর্তী ছিলেন এবং এই রাজ চক্রবর্তী হচ্ছেন সপ্তদ্বীপের অধীশ্বর। আপনি জানেন সপ্তদ্বীপ মানে কি, অর্থাৎ 5খানা কন্টিনেন্ট, তাতে 7খানা দ্বীপে তখন ভাগ করা ছিল আলাদা আলাদা নাম নিয়ে। তো সপ্তদ্বীপের অধীশ্বর মানে পুরো পৃথিবীটাই, মানে শশধরা পৃথিবী, তার রাজা ছিলেন রামচন্দ্র। এবার যদি সেই রামচন্দ্রের দৃষ্টিভঙ্গিতে, সেই সময়ের দৃষ্টিভঙ্গিতে যদি বলা হয় তাহলে উত্তরপ্রদেশ বলে কিছু ভ্যালুই নেই তখন। কারণ উত্তরপ্রদেশ কী করে বলছি, পুরো পৃথিবীটাই যদি ভারতবর্ষ হয়, হ্যাঁ পুরো পৃথিবীটাই যদি সনাতনী সাম্রাজ্য হয়, তাহলে তার উত্তর দক্ষিণ এই করে ভাগ করা যায় না, পুরোটাই তো সে। এটা বলা যায় যে এই জম্মুদ্বীপ যে অঞ্চলটা, যেটাকে এখন ভারতবর্ষ বলা হচ্ছে স্বাধীনতা পরে, অর্থাৎ খণ্ডিত যে অংশটা, তার পরিপ্রেক্ষিতে ওটা উত্তরপ্রদেশ হচ্ছে। কিন্তু রামায়ণের সময় কিন্তু ওটা উত্তরপ্রদেশ ছিল না, হ্যাঁ, তা ওটা আর্যাবর্তর একটা কেন্দ্রভূমি, ওটাকে বলা হতো আর্যাবর্ত। তো আমাদের ভারতবর্ষের তো অনেকগুলো নাম, সেই নামগুলি সবাই জানেন না।
যে যখন গন্ডোয়ানা ল্যান্ড, আমরা জানি সে প্রাগৈতিহাসিক যুগে গন্ডোয়ানা ল্যান্ড, ইন্ডিয়ানা ল্যান্ড, গন্ডোয়ানা হ্যাঁ, এগুলো যখন ছিল তখন ভারতবর্ষ নাম ছিল না, তখন বলা হতো অজনাভবর্ষ। অজনাভ মানে নাভি, অজ মানে মধ্যকেন্দ্র, অর্থাৎ মধ্যবর্তী একটা অংশ। বলছে সেই সময়টা এত প্রাচীনকাল যখন এই আমাদের ভারতবর্ষ আর অস্ট্রেলিয়া আফ্রিকা একটা দলা পাকিয়ে স্পাইরাল শেপে ছিল, গোলাকার। তখন অস্ট্রেলিয়া, ভারত প্লেট, অস্ট্রেলিয়া এবং আফ্রিকা তিনটে একসঙ্গে মিলিত ছিল এবং তার একটা স্পাইরাল শেপ ছিল এবং ঠিক নাভির মতো একটা শেপ ছিল। এবং সেই সময় তার মধ্যবিন্দু ছিল ভারত, ভারত ভূমিটা, আর চারদিকে স্পাইরাল। মানে অস্ট্রেলিয়াটা খেয়াল করুন, আফ্রিকাটা যদি ভারতের দুদিক দিয়ে জুড়ে দেওয়া যায়, হ্যাঁ, তাহলে দেখবেন একটা স্পাইরাল শেপ আসবে। তো সেই সময়টাকে অজনব, সেটা যে কত লক্ষ বছর আগে কেউ জানে না, বা কত হাজার বছর আগে ঠিক জানা যায় না, মানে প্রাক বৈদিক যুগ কি তারও আগে। এখন এইগুলো গবেষণার বিষয়, এগুলো নিয়ে গবেষণা চলছে। যাকে অত দূরে আমি যেতে চাইছি না, আমি রামেই আসছি, আবার ফিরে আসছি। আমার মনে হয় রামচন্দ্র অযোধ্যা কেন্দ্রিক যে আন্দোলন হয়েছে, রাম জন্মভূমি, হ্যাঁ, তার মানে এটা সে যেন আমাদের ঘরের ছেলে, সেখানেই সে ছিল। ভারতে হিন্দুরা বিশ্বাস করে, কিন্তু বিশ্বাস দিয়ে তো হবে না, প্রমাণ চাই। মুশকিল হচ্ছে এখন সারা পৃথিবীর যে মাইন্ডসেটটা হয়ে গেছে এই কলোনিয়াল চিন্তাধারা, সব কিছুতে প্রমাণ দিতে হয়। তা সেই জন্য প্রমাণ, এর থেকে সবচেয়ে যেটা ভ্যালিড পয়েন্ট, সেই পয়েন্টটা আমরা কোনোভাবে দেখবেন আমরা ওভারলুক করে যাই। কীভাবে? যে আমরা বলি হয়তো যারা শ্রীরামকে উপাস্য ভাবেন তারা জয় শ্রীরাম ধ্বনি দেন, তারা রামকে পূজন করে, আর অনেকে নাও ভাবতে পারে। সবাই রামের উপাস্য হবে এমন কোনো কথা, কেউ কৃষ্ণের উপাস্য হয়, কেউ শৈবের উপাস্য হয়। কিন্তু রামের আমি উপাসনা করি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু শ্রীরামচন্দ্র যে একটা ঐতিহাসিক পুরুষ সেটা অস্বীকার করার কোনো রাস্তা নেই, এবং ওইটাকেই প্রথমে এস্টাবলিশ করতে হবে। এটা বারবার করে আমার গুরু বলতেন, ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠ, যে রাম মন্দির তৈরি করার আগে যেটা দরকার ছিল সেটা হচ্ছে ভারতবাসী, অর্থাৎ সনাতনী ভারতবাসীর মনে রাম যে একটা ঐতিহাসিক পুরুষ এবং তার যে একটা প্রমাণ আছে, তার একটা ভিত্তি আছে, এই ভিতটা সবার আগে মানুষের মনে তৈরি করা। তো সেইটা যেভাবে তখন হয়নি। অর্ধেক মানুষই জানেন না যে রাম যে একটা ঐতিহাসিক পুরুষ, তার প্রমাণ ইন্টারন্যাশনাল কোড হেগে আছে। আমাদের দরকার নেই, ভারতবর্ষের দরকার নেই, ভারতবর্ষে সংঘচালক ডক্টর বলিরাম হেডগেওয়ারের প্রয়োজন নেই, বীর সাভারকরের প্রয়োজন নেই, কারও প্রয়োজন নেই। রাম যে একজন ঐতিহাসিক পুরুষ, এইটা এবার আস্তে আস্তে এটা ইতিহাসে অবতারণা করতে হয় আমাকে। যখন 1960-এর দশকে আমাদের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তো উনি সব জায়গায় সম্পর্ক তৈরি করছিলেন। দক্ষিণ এশিয়ার বিশেষ যেই দেশটি আমরা জানি যে সবচেয়ে বেশি মুসলিম প্রধান দেশ, কিন্তু সনাতন ঐতিহ্য বহন করে, যাদের এয়ারলাইন্স নাম গরুর এয়ারলাইন্স, যাদের নোটের মধ্যে লক্ষ্মী এবং বিষ্ণুর প্রতীকী আছে, অর্থাৎ ইন্দোনেশিয়া। সেইখানে উনি গিয়ে সম্পর্ক স্থাপন করতে গেলেন। তার কারণে তখন একটা চলছিল ওই পর্তুগালের সঙ্গে ভারতের একটা কনফ্লিক্ট চলছিল এই গোয়া বোম্বে এই অঞ্চলটা নিয়ে, গোয়া দমনদ্বীপ, যেটা পর্তুগিজদের একটা উপনিবেশ ছিল। তার এগেনস্টে একটা অ্যালাইড বা একটা নেক্সাস তৈরি করার জন্য নেহরুজি ওটা তখন উদ্যোগ নিয়েছিলেন। আমরা জানি তখন ওই মার্শাল টিটো বলে একজন ছিলেন, ইউগোস্লাভিয়ানা ওখানকার, ওনার সঙ্গে নেহরু ট্রায় বলা হতো। টিটো, নেহরু, আরেকজন কাকে বলতেন, ওই মিশরের সম্ভবত পাশা, এই তিনজনকে ট্রায়ও বলা হতো, মানে সাউথ এশিয়ান ট্রায়ো। এই তিনজনে মিলে একটা অক্ষ তৈরি করেছিল এবং তিনজনে মিলেই কিন্তু নাকি পর্তুগালকে আটকে দিয়েছিল, কারণ ওই সুয়েজ ক্যানেল দিয়ে মিশর কিন্তু অ্যালাউ করেনি পর্তুগালকে ভারত আসতে। ওই জন্য পর্তুগাল জাহাজ পাঠাতে পারেনি বলে ভারত খুব মানে অবলীলায় গোয়াকে নিয়ে নেয়। তো যাই হোক, তার পটভূমি রচনার ক্ষেত্রেই হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, ইন্দোনেশিয়ায় আমাদের প্রধানমন্ত্রী গিয়ে যখন সম্পর্ক স্থাপন করতে গেলেন, তখন ইন্দোনেশিয়ার রাজা সম্ভবত রাজা সুকর্ণ, তা সুকর্ণ উনি অত্যন্ত খুশি হলেন, বললেন আসুন, আপনারই দেশ, আমি নিজেকে একজন সনাতনী বলেই মনে করি, সনাতনী ভারতবর্ষের অংশই বলে মনে করি, আমার নাম সুকর্ণ, যা আপনাদের মহাভারতেই আছে, যার নাম। তা তখন উনি, মজার ব্যাপার হলো যে ভারতবর্ষ তখন বুদ্ধের ওপর একটি বই ওনাকে গিফট করেন, মানে ভারতের যে রিপ্রেজেন্টেটিভ গেছিল আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে, গৌতম বুদ্ধের ওপর কিছু একটা বই ওনাকে গিফট করেন। কিন্তু মজার জিনিস হচ্ছে তারা কিন্তু ভারতকে তার বদলায় গিফট করেছিল একটি রামায়ণ।